পরের দিন 19শে ফেব্রুয়ারি সকালবেলা নেডল্যান্ড সবেগে আমার ঘরে এসে ঢুকল। তারই প্রত্যাশা করছিলাম আমি। বড্ড হতাশ দেখালো তাকে। হলো তো, হতাশভাবে বলল সে। তা কি করবে বলো, ভাগ্য বিরূপ ছিল কাল। কিন্তু ওই সময়টাতেই কিনা ক্যাপ্টেন জলের তলায় নামলো। হ্যাঁ নেড, ব্যাংকে গিয়ে টাকা তোলা দরকার ছিল তার। ব্যাংকে? ব্যাংক ছাড়া আর কি বলি, কোনো ব্যাংকের লোহার সিন্ধুকের চেয়েও সমুদ্রের তলা অনেক বেশি নিরাপদ তার কাছে, আর এখানেই তিনি তার সব সম্পদ জমা রাখেন। এই বলে কাল রাতের ঘটনা আমি সব তাকে খুলে বললাম। এত কথা তাকে বলার উদ্দেশ্য ছিল এই যে তাতে যদি নেডের মতি ফিরে, যদি এরপর ক্যাপ্টেন নিমো সম্পর্কে সে আর বিরূপ না হয়। কিন্তু সব শুনে নেড কেবল আফসোস করে বলতে লাগলো, হায় রে, সে কিনা ওই এনকাদের শোনানতে যেতে পারল না। ঠিক আছে, কোনো পরোয়া নেই, পরের বারে ঠিক পালাবো দেখবেন, দরকার হলে আজ রাতেই পালাবো। নটিলাস কোন দিকে যাচ্ছে জানো? না। আচ্ছা, দুপুরবেলা ক্যাপ্টেনের কাছ থেকে আমি জেনে নেব। নেড কোনসাইলের খোঁজে চলে গেল। পালাবার পরিকল্পনা কিন্তু সেদিন তাকে বাদ দিতে হলো। প্রথমত আশেপাশে কোনো ডাঙার চিহ্ন দেখা গেল না, উপরন্তু আকাশে মেঘের আনাগোনা দেখে ঝড়ের সম্ভাবনাটা আর অগোচর রইল না। নেড রাগে এমন ভাব করতে লাগলো যে পারলে সে মেঘেদের ছিঁড়ে খায়। আমি কিন্তু গোপনে বলি যে মেঘ দেখে আমার অতটা দুঃখ হয়নি, পালাবার জন্য আমি আর অতটা উৎসুক ছিলাম না। ক্যাপ্টেন নিমোর সঙ্গে দেখা হলো রাত 11টায়। আমাকে দেখেই জিজ্ঞেস করলেন আমি ক্লান্ত কিনা। আমি মাথা নাড়তেই সরাসরি কাজের কথা পারলেন। প্রফেসর, আপনি তো কখনো রাত্রিবেলায় সমুদ্রের নিচে বেরোননি, চলুন না একটু ঘুরে আসা যাক। অবশ্য খুব ক্লান্ত লাগবে পরে, একথা আগে থেকে বলে রাখি, কারণ আমাদের অনেকটা পথ হাঁটতে হবে, উঠতে হবে এমনকি একটা পাহাড়ের চূড়ায়। দ্বিতীয়ত রাস্তাঘাট তেমন ভালো নয়, অনেকদিন মেরামত করা হয়নি। আপনার কথা শুনে তো কৌতূহল বেড়ে গেল, চলুন যাই। ডুবুরি পোশাক পরে নিলাম দুজনে, সঙ্গে নিলাম লোহার আংটা লাগানো লাঠি। কিন্তু দেখি বৈদ্যুতিক লণ্ঠন নেবার কোনো উদ্যোগই করলেন না ক্যাপ্টেন। জিজ্ঞেস করতেই বললেন, ও লণ্ঠন আমাদের কোনো কাজেই লাগবে না, আমরা দুজনেই কেবল রাতের সিন্ধুতলে বেড়াতে বেরোবো। নিমোর সঙ্গে কোনো অনুচর নিলেন না, বা নেড আর কোনসাইলকে নেবারও কোনো প্রস্তাব করলেন না। আমরা যখন সমুদ্রতলে পা দিলাম তখন রাত 12টা বাজে। অনেক দূরে কোথায় যেন সমুদ্রের তলে একটা লালচে আলো জ্বলছে, সেই দিকে আঙুল তুলে দেখালেন ক্যাপ্টেন প্রথমে, তারপর ওই লাল আলো লক্ষ্য করে এগিয়ে চললেন। আমিও তার পাশাপাশি হাঁটতে লাগলাম। ওই লোহার লাঠিটা কেন সঙ্গে নিতে হয়েছিল হাঁটতে গিয়ে তার কারণ বেশ স্পষ্টই বোঝা গেল। সামুদ্রিক গুলমার শৈবালে বারে বারে পা পিছলে যাচ্ছিল। হাতের লাঠিতে ভর দিয়ে সামলে নিলাম প্রতিবারেই। এই পিছল উদ্ভিদ থাকার পরেও মনে হলো পায়ের তলার পাথরের মাটির মধ্যে যেন কোনো সচেতন একটা প্রকল্প আছে, যেন নিসর্গ সুন্দরীর স্বাভাবিক সৃষ্টি নয়, কারো পরিকল্পনা অনুসারী রচিত আর বিস্তৃত। মাঝে মাঝে মনে হলো আমার সীসার জুতোর তলায় রাশি রাশি হাড়গোড় গুড়িয়ে যাচ্ছে শব্দ করে। ক্রমশ পেছনে নটিলাসের আলো যতই দূরবর্তী হয়ে এলো, সামনে সেই লাল দীপ্তিও যেন ততই উজ্জ্বল হয়ে উঠতে লাগলো। আরও খানিকটা এগোবার পর বুঝতে পারলাম ওই আরক্তিম আলোর উৎস হলো সামনের একটা পাহাড়ের চূড়া। রাত যখন প্রায় 1টা বাজে, তখন আমরা সেই পাহাড়ের পাদদেশে এসে দাঁড়ালাম। এখানে সামুদ্রিক গাছপালা গজিয়েছে নিবিড় ও ঘনভাবে, আর সেই ঘন অরণ্যের মধ্য দিয়েই পথ করে নিয়ে এগোতে লাগলেন ক্যাপ্টেন নিমো। সবই যেন তার অতি চেনা। একটু ইতস্তত না করে, কোনোরকম দোটানায় না পড়ে তিনি এগিয়ে যাচ্ছেন। দুপাশে তাকিয়ে দেখলাম সত্যি পাইন গাছের জঙ্গল চলে গেছে সারিবদ্ধভাবে। পচে গেছে গাছগুলো, কোনো সবুজের চিহ্ন নেই, না পাতা না অন্য কিছু। সোজা দাঁড়িয়ে আছে তারা। কয়লাখনির মধ্যে যেরকমভাবে অতীতের গাছ দেখা যায়, আর ডালপালার মধ্য দিয়ে রং বেরঙের বিচিত্র মাছের দল সাঁতার কেটে বেড়াচ্ছে, যেন পাখি উড়ে যাচ্ছে পৃথিবীর বনে। জঙ্গল যেখানে শেষ হলো, পাহাড়ের চূড়া সেখান থেকে বেশ কয়েক ফুট দূরে। এবড়ো থেবড়ো বন্ধুর পার্বত্য পথ ধরে আমরা উঠতে লাগলাম। কালো কালো গর্তের মধ্যে আনাচে কানাচে ঘুলঘুলির মতো পাহাড়ের ফাটলে কত সিন্ধু দানবের উজ্জ্বল চক্ষু দেখতে পেলাম। তাদের নড়াচড়া করার শব্দ এলো কানে। পায়ের তলা থেকে কতবার সরে গেল বিকট দাঁড়ওয়ালা কাঁকড়া আর অতিকায় চিংড়ি। ক্যাপ্টেন নিমো দৃষ্টিপাত মাত্র না করে সোজা ওই চূড়োর দিকে এগিয়ে চললেন। পাহাড়ের চূড়ায় পৌঁছে যে আশ্চর্য দৃশ্য আমি দেখলাম তা আমার চিরকাল মনে থাকবে। সারা অঞ্চল জুড়ে ছড়িয়ে আছে অগন্তি প্রাসাদের ভগ্নস্তূপ। সবই কোনো প্রাচীন মানুষের কীর্তি। শ্যাওলাপাড়া গুল্মে ভরা প্রাসাদ আর মন্দিরগুলো চিনতে সত্যি আমার অনেকক্ষণ সময় লাগল। মানে কি এই ভগ্নস্তূপের? এ কোন জনপদ যে সমুদ্রগর্ভে বিলীন হয়ে গেছে?
কারা গড়েছিল এই জনপদ, কোন যুগে? বহু যুগের ওপার থেকে যেন জলমর্মর শব্দ ভেসে এলো। আমি যা ভাবছি সত্যি কি তবে তাই? সাগ্রহে ক্যাপ্টেন নিমোর হাত চেপে ধরলাম আমি। নিমো কোনো চাঞ্চল্য প্রকাশ না করে শুধু আরও এগিয়ে চললেন। কিছুক্ষণ পর আরও উঁচু একটা চূড়ায় ওঠার পর সেই দুরন্ত রক্তচক্ষুর মতো লাল আলোর উৎস আমার চোখে পড়ল। প্রায় 50 ফুট নিচেই পাহাড় হা করে আগুন ওগড়াচ্ছে। আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে তপ্ত লাল লাভার স্রোত গলগল করে বেরিয়ে আসছে। কোনো শিখা নেই, অক্সিজেন না থাকলে শিখা থাকে না, শুধু লাল গনগনে সেই তরল আগুন পাহাড়ের গা বেয়ে জলের মধ্যে গড়িয়ে পড়েছে। মহাকালের এই প্রচণ্ড রক্তচক্ষু আর এই জনপদের ভগ্নস্তূপ একটা জাতির পুরো ইতিহাস বলে দিচ্ছে। দূর বিস্তৃত সমতল ভূমি জুড়ে এই পাহাড়ের তলায় যে সুন্দর নগরী গড়ে উঠেছিল, সভ্যতার কোলাহল জেগেছিল যেখানে একসময়, এখন সেখানে ছাদ, মন্দিরের চূড়া, মস্ত থামগুলোর মধ্য দিয়ে লাভার স্রোত বয়ে যাচ্ছে। দূরে একটা বন্দরের নিদর্শনও চোখে পড়ল। এখানে একদিন কত পালতোলা জাহাজ জলের উপর দিয়ে ভেসে আসত। আমার মাথার ভেতরটায় যেন আবর্ত খেলে গেল। কোথায় আছি আমি, কোনখানে? আমার উন্মাদনা এতই প্রবল হয়েছিল যে শিরস্থান খুলে ফেলে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, কিন্তু ক্যাপ্টেন নিমো আমাকে বাধা দিলেন। নিচু হয়ে খড়িমাটি তুলে সেই হারানো জগতের পাথরের গায়ে ছোট্ট একটা নাম লিখলেন, আটলান্টিস। যেন তড়িৎ খেলে গেল আমার মধ্যে। চকিতে পরিষ্কার হয়ে গেল এই লুপ্ত নগরীর রহস্য, যাকে এতকাল কিংবদন্তি বলে ভেবেছি। ওরিগেন, ইয়ানাব্লোক্স, দেনভিল, নান্টেব্রুন, হুমবোল্ট যার কথা বিশ্বাস করেননি, প্লেটোর সেই আটলান্টিস নগরী, তোয়াগুম্পুসের সেই বিখ্যাত দেশ। শৌর্য বীর্যে একদিন যারা উন্নতির চরম শিখরে উঠেছিল, প্রাচীন গ্রিকদের বিরুদ্ধে লড়াই করতেও তারা পেছপা হয়নি। রাতারাতি এক প্রলয়ঙ্কর ভূমিকম্পে তারা সমুদ্রগর্ভে তলিয়ে গেল, সমস্ত কীর্তিধ্বজা সমেত নিঃশেষে হারিয়ে গেল পৃথিবীর উপর থেকে। আর আমি সামান্য পিয়েগাগোনা, প্যারিসের এক মিউজিয়ামের কর্মচারী, আমি কিনা এই লুপ্ত মহাদেশের বুকে দাঁড়িয়ে আছি, যেন বহু যুগের ওপারে কোনো হারানো দেশের স্বপ্নে আচ্ছন্ন হয়ে গেলাম আমি। আর ক্যাপ্টেন নিমো সারাক্ষণ শ্যাওলা জমা একটা পাহাড়ের গায়ে হেলান দিয়ে পাথরের মতোই নিশ্চল দাঁড়িয়ে রইলেন। কি স্বপ্ন দেখছেন এই কবি মানুষটি এখানে? তিনি কি সেই হারানো মানুষদের কাছ থেকে জেনে নিতে চাচ্ছেন মানব ভাগ্যের কোনো পরম রহস্য? যে মানুষটি তার সমস্ত অস্তিত্ব দিয়ে আধুনিক পৃথিবীকে প্রত্যাখ্যান করেছে, সে কি বারে বারে এখানে এসে অতীতের ছায়ার মধ্যে নিজেকে ফিরে পায়? প্রায় 1 ঘন্টা ছিলাম সেখানে। সারাক্ষণ পায়ের তলার মাটি কাঁপিয়ে সেই গনগনে রক্তিম তরল আগুন বয়ে গেল এই হারানো মহাদেশের উপর দিয়ে। আর তারপর জলের উপর উঠে এলো কম্পমান পাণ্ডুর চাঁদ। চাঁদ ঠিক নয়, চাঁদের উজ্জ্বল এক প্রতিমা। আর সেই চাঁদের ছায়ার মধ্যেই আমরা ফিরে চললাম। যখন ক্লান্ত অবসন্ন দেহটিকে নটিলাসে টেনে তুললাম, তখন আলো হয়ে এসেছে পূব দিক। সূর্য উঠবে এবার। ক্রমাগত দক্ষিণ দিকে ছুটে চলতে থাকে নটিলাস, লক্ষ্য তার দক্ষিণ মেরু। আমরা পেরিয়ে এলাম সারাগোসা সাগর, পেরিয়ে এলাম তিমিঙ্গিলের দেশ, সাগরতলের কয়লাখানি। ধীরে ধীরে দক্ষিণের দিকে এগুচ্ছি আমরা। 55 অক্ষরেখার কাছেই জলের উপর বরফের চাঙড় ভেসে থাকতে দেখেছিলাম। 60 অক্ষরেখার কাছে এসে দেখি সামনে এগোবার পথ বন্ধ। হঠাৎ কে যেন আঙুল তুলে চঞ্চল সমুদ্রকে তিষ্ঠ বলে থামিয়ে দিয়েছে। শুরু হয়ে গেছে ধুধু বরফের রাজ্য, শুভ্র, নিরেট আর দিগন্ত বিস্তারী। ইচ্ছা করলে নটিলাসের মুখ ঘুরিয়ে নেওয়া যেত, কিন্তু ক্যাপ্টেন নিমো কিছুতেই দমে যাওয়ার মানুষ নন। খুঁজে খুঁজে ঠিক একটা সংকীর্ণ পথ পার করলেন তিনি। তারপর তার ভেতর দিয়েই আশ্চর্য কৌশলে নিজে চালিয়ে নিয়ে যেতে লাগলেন। চারপাশে প্রাণের কোনো চিহ্ন নেই। ঠান্ডা হিম সাদা মরুভূমি ছড়িয়ে আছে দিগন্ত পর্যন্ত। স্তব্ধ, নিশ্চল, পরিবর্তনহীন এই শূন্যতার সঙ্গে কিছুরই বোধহয় তুলনা হয় না। বৈদ্যুতিক চুল্লি জ্বালিয়ে নটিলাসের ভেতরটা গরম রাখার ব্যবস্থা হয়েছিল। পশুর লোমের মোটা পোশাক চাপিয়েছিলাম আমরা গায়ে, তবু তার মধ্যেই ঠান্ডা তার লোভী দাঁত বসাতে চাচ্ছিল বারবার। মার্চ মাসের 16 তারিখে আমরা কুমেরু বলয় পেরিয়ে এলাম। নির্ভয় ক্যাপ্টেন নিমো তুষার প্রাচীরের মধ্যে দিয়ে চালিয়ে নিয়ে এলেন নটিলাস। কোনো দিকে দৃষ্টিপাত না করে পাতলা বরফের স্তর ভেদ করে এগিয়ে চললেন সামনে। যে পথ দিয়ে আসছি সে পথ আস্তে আস্তে বরফ হয়ে যাচ্ছে আবার। এখন আর ইচ্ছে করলেও ফেরার পথ রুদ্ধ। এগোবার পথ সম্পূর্ণ রুদ্ধ হলো 18 মার্চ। কোনো ক্রমে আর এগোনো সম্ভব হচ্ছে না নটিলাসের পক্ষে। মস্ত সব তুষার পাহাড় উঠেছে সামনে। আকাশ আড়াল করে স্তব্ধ ও হিম তারা দাঁড়িয়ে আছে। তাপমাত্রা নেমে এসেছে 0 থেকে 5 ডিগ্রি নিচে।
চারপাশে বরফের মধ্যে আমরা বন্দী হলাম এতদিনে, যেন আস্ত গিলে ফেলেছে আমাদের বরফেরা। এতদিন হাঁ করেছিল বরফের দেশ, এবার আস্তে আস্তে আমাদের জঠরে পুড়ে ফেলেছে। এটা কিন্তু ক্যাপ্টেন নিমোর গোয়ার্তুমি। বেপরোয়াভাবে এই বরফের মধ্য দিয়ে না এলেই হতো। আমি বড্ড বিমর্ষার মলিন হয়ে পড়েছিলাম। তাই ক্যাপ্টেন নিমো আমাকে জিজ্ঞেস করলেন, এই যে প্রফেসর, কি ভাবছেন অমন গম্ভীরভাবে? ভাবছি সামনে যাওয়ার পথ তো বন্ধই, এবার ফিরে যাবার পথ পেলেই হয়। তারও তো কোনো চিহ্ন দেখছি না। নটিলাসকে অতটা অসহায় ভাববেন না প্রফেসর। বিদ্রুপের হাসি খেলে গেল তার মুখে। আমার তো ইচ্ছা একেবারে দক্ষিণ মেরুতে গিয়েই থামি। দক্ষিণ মেরুতে? কিছুতেই আর অবিশ্বাস চেপে রাখতে পারলাম না। পৃথিবীর দক্ষিণতম বিন্দুতে, যেখানে এখনো কোনো মানুষ পদার্পণ করেনি। তাহলে কি দক্ষিণ মেরু আবিষ্কার করেছেন নাকি আপনি? না, এখনো করিনি, তবে আমি আর আপনি দুজন মিলে করব। বরফের বাধা কোনো বাধাই নাই। আমরা এই বরফের তলা দিয়েই চলে যাব। তলা দিয়ে? নিশ্চয়ই। এটা তো জানেন যে বরফের 1 ভাগ জলের উপর ভাসে আর 3 ভাগ থাকে জলের তলায়। সামনের ওই বরফের পাহাড়গুলো যদি 300 ফুট উঁচু হয়, তাহলে জলের তলায় রয়েছে 900 ফুট। তার তলা দিয়ে গেলেই তো হলো। আপনি নিশ্চয়ই এতদিন এটা জেনেছেন যে নটিলাসের পক্ষে সমুদ্রের আরও তলা দিয়ে যাওয়া অসম্ভব নয়। তা ঠিক। অবশ্য কোনো অসুবিধা যে নেই তা কিন্তু বলছি না। কতদিন জলের তলায় থাকতে হবে কে জানে। সঞ্চিত বাতাস ফুরিয়ে যাবার পরেও যদি দক্ষিণ মেরুতে উঠবার পথ না পাই, তাহলে শ্বাসরোধ হয়ে মরব আমরা সবাই। তক্ষুনি 900 ফুট নিচে নামার আয়োজন শুরু হয়ে গেল। নাবিকেরা কুড়াল নিয়ে বেরিয়ে এলো বাইরে। চারপাশে বরফ কাটতে লাগলো তারা, আর চার দিয়ে দিয়ে একটু একটু পথ করে নিচে নামতে লাগলো নটিলাস। 900 ফুট নামবার পর জল পাওয়া গেল, কিন্তু নটিলাস নামতে লাগলো আরও নিচে। কারণ এরপর কত ফুট উঁচু বরফের পাহাড় আছে কে জানে। প্রায় 2500 ফুট নেমে আসার পর আবার শুরু হলো এগিয়ে যাওয়া। পরের দিন 19শে মার্চ নটিলাসের গতি কমে আসছে দেখে বোঝা গেল জাহাজ এবার ধীরে ধীরে উপর ওঠার চেষ্টা করছে। হঠাৎ কিসের সাথে যেন ভীষণ ধাক্কা লাগলো। অত বড় জাহাজটা থরথর করে কেঁপে উঠল। বুঝলাম উপরে উঠতে গিয়ে বরফের গায়ে ঘা খেল নটিলাস। সর্বনাশ! 2000 ফুট বরফ ভেদ করে উপরে ওঠার ক্ষমতা তো তার নেই। তাহলে এই শীতল জলে তার সমাধি হবে? জাহাজ কিন্তু তবু নির্বিকারভাবে দক্ষিণ মুখ চলল। এরপর আবার আরেক ধাক্কা। এমনি করে বারবার ধাক্কা মারতে মারতে এগোতে লাগলো নটিলাস। পরীক্ষা করে দেখতে চাইলেও বরফের স্তর কোথায় পাতলা হয়ে এসেছে, কোথায় সে খোলা সমুদ্রে ভেসে উঠতে পারবে। সারাদিন দুশ্চিন্তায় কেটে গেল আমার। যদি বরফের স্তর পাতলা না হয় তাহলে? কিন্তু সকালবেলায় ক্যাপ্টেন নেমে এসে সুখবরটা দিলেন, খোলা সমুদ্রে এসে পড়েছি। প্ল্যাটফর্মে ছুটে এলাম। সত্যি খোলা সমুদ্রই, যদিও চারপাশে ইতস্তত বরফের চাঙড় ছড়িয়ে আছে, তবু শান্ত নীল জলের উপর দিয়ে ভেসে যাচ্ছে নটিলাস। আকাশে পাখির গান, জলে খেলা করছে মাছের ঝাঁক, নটিলাসের চাকার শব্দ উঠছে ছলাৎ ছলাৎ করে। কে বলবে ওই বরফের প্রাচীরের আড়ালে এমন একটা স্পন্দমান সপ্রাণ জগৎ লুকিয়েছিল? আমার বুকের স্পন্দন বেড়ে গেল। মেরুদেশে এসে পড়েছি তাহলে? এখনও তা বলি না, ক্যাপ্টেন নিমো বললেন। সূর্য উঠলে দুপুরবেলা কম্পাস দেখে নটিলাসের অবস্থান স্থির করব। ধূসর আকাশের দিকে তাকিয়ে বললাম, এই কুয়াশার মধ্যে সূর্যের দেখা পাবেন? যতটুকু পাই যথেষ্ট। মাইল 10 দূরে ছোট্ট একটা দ্বীপ দেখতে পেলাম আমরা। নটিলাসের নৌকায় করে ক্যাপ্টেন নিমো আমাদের দ্বীপে নিয়ে গেলেন। নৌকা তার তীরে ভিড়তে ভিড়তেই কোনসায় লাফিয়ে নামতে যাচ্ছিল। আমি বাধা দিয়ে বললাম, ক্যাপ্টেন নিমো আপনি আগে নামুন, এখানে সর্বপ্রথম পায়ের ধুলো রাখার গৌরব আপনারই প্রাপ্য। ক্যাপ্টেনের পেছন পেছন আমরাও নামলাম, কিন্তু দুপুর 12টার সময়ও কুয়াশা আর ঘন বাষ্প চিরে সূর্য দেখা দিল না। তাই দ্বীপটা সঠিক অবস্থান না জেনে আমাদের ফিরে আসতে হলো। পরের দিন বেলা 9টার সময় যন্ত্রপাতি নিয়ে আমরা আবার ওই ছোট্ট দ্বীপে হাজির হলাম। বেলা 12টার সময় কুয়াশার মধ্য দিয়ে আবছা দেখা গেল সূর্যকে। ক্রোনোমিটার এগিয়ে দিয়ে রুদ্ধশ্বাসে ঘোষণা করলাম, দুপুর 12টা। দক্ষিণ মেরুই বলেই দূরবীনটা আমার হাতে তুলে দিলেন ক্যাপ্টেন নিমো। দিগন্তের দিকে তাকিয়ে দেখি সূর্য ঠিক আধখানা ফালি হয়ে আছে। একটা কালো নিশান উড়িয়ে দিলেন ক্যাপ্টেন নিমো। কালোর মধ্যে সোনালি হরফে তার নামের আদ্যক্ষর লেখা। সূর্যের শেষ শিখা পড়ে সেই সোনার অক্ষরটি জলজল করতে লাগলো। তারপর সূর্যের দিকে তাকিয়ে শেষ রশ্মিটুকু লক্ষ্য করে বললেন, বিদায় সূর্য, বিদায়। এবার তুমি বিশ্রাম নাও এই স্বাধীন সমুদ্রের তলায়। মিলিয়ে যাক তোমার নক্ষত্র দুটি। তারপর আমার নতুন দেশে নেমে আসুক 6 মাসের রাত। পরদিন 22শে মার্চ সকাল 6টা থেকেই ফেরার আয়োজন শুরু হলো।
সন্ধ্যালোকের শেষ ঝলসানিটুকু যেন নিকষ কালো রাত্রির মধ্যে গলে যাচ্ছে। কনকনে ঠান্ডায় আমরা থেকে থেকে কেঁপে উঠছি। আকাশে ক্রমশ তারাদের দীপ্তি বেড়ে যাচ্ছে, আর তারই মধ্যে ঝলমল করছে কুমেরুর সেই আশ্চর্য মেরুতারা। জলাধারগুলো ভর্তি করে জলের তলায় ডুব দিল নটিলাস। 1000 ফুট নিচে আস্তে ঘন্টায় 15 মাইল বেগে ফিরে চলল উত্তর দিকে। সন্ধ্যাবেলাতেই সেই হিমশৈলের তলা দিয়ে ফেরা শুরু হলো। রাত যখন 3টা, এক দারুণ ঝাঁকুনিতে আমার ঘুম ভেঙে গেল। উঠে বসতে না বসতেই আবার এক ঝাঁকুনির চোটে মেঝে ছিটকে পড়লাম আমি। কোনো রকমে দেয়াল ধরে সেলুনে গিয়ে দেখি তখনও আলো জ্বলছে বটে, কিন্তু সারা ঘরে যেন প্রলয় হয়ে গেছে একটু আগে। দেওয়ালের ছবিগুলো বেঁকে গেছে, তেরাবেঁকা হয়ে ঝুলছে তারা। আসবাবপত্র এলোমেলো ছিটকে পড়েছে। বোঝা গেল নটিলাস হঠাৎ কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে কাত হয়ে পড়ে গেছে। বাইরে মস্ত শোরগোল শোনা গেল, কিন্তু ক্যাপ্টেন নিমোর দেখা পাওয়া গেল না। গভীরতা মাপার যন্ত্রে দেখা গেল তখন 1000 ফুট নিচেই রয়েছি। ক্যাপ্টেন নিমো এলেন একটু পরেই, চোখে মুখে দারুণ উদ্বেগের ছাপ। হঠাৎ একটি হিমশৈল নাকি উল্টে যাওয়ার সময় নটিলাসের উপর এসে পড়েছে। এখন অবশ্য আস্তে আস্তে ভেসে উঠছে পাহাড়টা, সে সঙ্গে নটিলাসকেও তুলে ধরছে একটু একটু করে। আর সেই জন্যই নটিলাস নাকি এখনো কাত হয়ে পড়ে আছে বরফের উপর। জলাধারগুলো খালি করে ফেলে মাল্লার প্রাণপণ চেষ্টা করছে নটিলাসকে মুক্ত করতে, কিন্তু বিপদের আশঙ্কা তাতে একটু কমছে না। নটিলাসকে যে আস্তে আস্তে তুলে ধরছে হিমশৈল, তা গভীরতা মাপার যন্ত্র দেখেই বোঝা গেল, কারণ যন্ত্রে একটু একটু করে গভীরতা হ্রাস পাচ্ছে। এই তুলে ধরা যদি বন্ধ না করা যায় তাহলে জাতিকলের মধ্যে পড়বে নটিলাস। জাতার মধ্যে গম যেমন থেতলে যায়, তেমনিভাবে উপরের বরফ আর নিচের বরফের মধ্যে থেতলে চ্যাপ্টা হয়ে যাবে। কিন্তু আপাতত এই আশঙ্কাকে নস্যাৎ করে একটা মস্ত ঝাঁকুনি দিয়ে আবার ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে এলো দেয়ালগুলো। 10 মিনিটের মধ্যেই আবার আগের মতো অবাধ জলের মধ্যে ভাসতে লাগলো জাহাজ। কিন্তু জানালা দিয়ে যে দৃশ্য চোখে পড়ল তা আমাকে আতঙ্কে ভরে দিয়ে গেল। উপরের নিচে ডাইনে বায়ে চারপাশে বরফের অবরোধ, আর তারই মধ্যে এতটুকু সংকীর্ণ জলের মধ্যে ভাসছে নটিলাস। হিমশুভ্র বরফের উপর তীব্র আলো এসে পড়েছে জাহাজ থেকে, আর প্রতিফলিত হয়ে তীব্র বিচ্ছুরণের চোখ ধাঁধিয়ে দিচ্ছে। আস্তে আস্তে সামনে এগোতে থাকে নটিলাস, কিন্তু তক্ষুনি যেন তীব্র আলোয় চোখ অন্ধ হয়ে গেল। নটিলাস চলছে বলেই সেই তীব্র শুভ্র প্রবল আলো যেন আরো বেশি করে চোখ ধাঁধিয়ে দিয়ে গেল। জানালা বন্ধ করে দিয়েও প্রথমটায় কিছুই দেখতে পাচ্ছিলাম না, যেন এই প্রবল বিচ্ছুরণ দৃষ্টিশক্তিকে হরণ করে গেছে। সকালবেলা আবার ছোট্ট একটা ঝাঁকুনি লাগলো। বুঝতে পারলাম বরফের দেয়ালে ঘা খেয়েছে নটিলাস। এবার নটিলাস ধীরে ধীরে পিছাতে লাগলো খোলা জলের পথ পাবার জন্য, কিন্তু 8:30টার সময় যখন পেছনেও আবার প্রচণ্ড ধাক্কা লাগলো তখন বুঝতে পারলাম দক্ষিণে যাবার পথ আর নেই। আর সেই কথাই গম্ভীরভাবে ঘোষণা করলেন ক্যাপ্টেন নিমো। জানালেন, প্রফেসর, আমরা আটকা পড়েছি, এবার তুষারমরুর সঙ্গে সরাসরি লড়াই। নেড আর কোনসাইল তখন সেখানে বসেছিল। ক্যাপ্টেন নিমোর কথা শেষ হবার আগেই নেড টেবিলের উপর একটা প্রচণ্ড ঘুষি বসিয়ে দিল। কোনসাইল টু শব্দ না করে বিবর্ণ মুখে বসে রইল। আমি কোনো কথা না বলে ক্যাপ্টেন নিমোর দিকে তাকিয়ে রইলাম। বুকের উপর আড়াআড়িভাবে দুহাত ভাঁজ করে গম্ভীরভাবে স্থির দাঁড়িয়ে আছেন তিনি। মুখবর্ণ পাণ্ডুর, শুধু চোখ দুটি অস্বাভাবিকভাবে জ্বলছে। একটু পরেই ক্যাপ্টেন আমার এই বিপন্ন অবস্থার সব ভয়ঙ্কর সম্ভাবনার কথা ব্যাখ্যা করলেন। পরিস্থিতি যেরকম দাঁড়িয়েছে তাতে যদি চারপাশের বরফের বিস্তার নটিলাসকে চূর্ণ নাও করে, বাতাসের ট্যাঙ্কে যতখানি হাওয়া ধরে তাতে 2 দিন চলে যাবে নটিলাসের। একটানা 36 ঘন্টা জলের তলায় আছে নটিলাস, আর 48 ঘন্টার মধ্যে বাতাসের ভাড়ারও ফুরিয়ে যাবে। ফলে 48 ঘন্টায় সময় আছে হাতে। তারই মধ্যে যেমন করেই হোক এই বরফের অবরোধের মধ্যে পথ কেটে বেরিয়ে পড়তে হবে। এর মধ্যেই নটিলাসের 12 জন ডুবুরি এক একটা কুড়াল হাতে বরফের মধ্যে নেমে পড়েছে। নেডল্যান্ড আর ক্যাপ্টেন নিমো কুড়াল হাতে তাদের সঙ্গে যোগ দিল। এখানকার বরফ প্রায় 30 ফুট পুরো। নটিলাস যাতে ফাঁক গলে বের হয়ে যেতে পারে সেজন্য যত বড় গর্ত খুঁড়তে হবে তার জন্য 7000 ঘনগজ বরফ সরানো দরকার। ক্ষিপ্র হাতে বরফ কাটা শুরু হলো। এক একটা বরফের চাঙর মূল স্তূপ থেকে বিচ্ছিন্ন হওয়ার সঙ্গে সঙ্গে ডিগবাজি খেয়ে ভেসে উঠতে লাগলো উপর দিকে, আর একটু একটু করে পথ তৈরি হতে লাগলো। ঘণ্টা 2 পর নেডল্যান্ড এবং অন্যান্যরা ক্লান্ত হয়ে বিশ্রামের জন্য ফিরে এলো। এবার যাদের হাতে বরফ কাটার ভার পড়ল তাদের মধ্যে আমি আর কোনসাইলে রইলাম। 2 ঘন্টা পর বিশ্রামের জন্য নটিলাসে ফিরে এসে শিরস্থান খুলতেই স্পষ্ট বুঝতে পারলাম নটিলাসের বাতাস আস্তে আস্তে ভারী আর দূষিত হয়ে উঠছে। কিন্তু এভাবে কাজ করে কোনো ফল হবে বলে মনে হলো না। প্রথমত,
7,000 ঘনগজ বরফ সরাতে হলে অন্তত 5 দিন ধরে একটানা বরফ কাটতে হবে আমাদের। কিন্তু হাওয়া ফুরিয়ে যাবে দুদিনেই। আর দ্বিতীয়ত বরফ খুঁড়েই বা লাভ কি? এই নিদারুণ ঠান্ডায় কিছুক্ষণের মধ্যেই টলমলে জলও বরফ হয়ে জমে যাচ্ছে। যেখানেই খুঁড়ছি সেখানেই পরক্ষণে আবার বরফের রাশি নিরেট কঠিন ধবল অট্টহাসির মতো জমে যাচ্ছে, যেন কেউ ব্যঙ্গ করে আমাদের সমস্ত চেষ্টাকে বিফল করে দেওয়ার চেষ্টা করছে। আর নিষ্ফল চেষ্টার মধ্যেই পরের দিন উপস্থিত হলো বাতাসের অভাবে শ্বাসকষ্ট। সেই সঙ্গে আরো ভয়ঙ্কর বিপদের পূর্বাভাস হিসেবে দেখা গেল বরফের ছাদ আর দুপাশের দেয়াল রাতারাতি আরও পুরু হয়ে উঠেছে এবং অনেকখানি এগিয়ে এসেছে নটিলাসের দিকে। জাহাজের সামনে পেছনে বোধহয় 10 ফুট করেও জল নেই। ক্যাপ্টেন নেমো আরেকটি সমাধান বের করলেন মাথা খাটিয়ে। নটিলাসের বড় বড় চুল্লিতে জল গরম করে সেই টকবগে জল পিচকিরির মতো চারপাশের দেয়ালে ছড়িয়ে দিতে লাগলেন। ধীরে ধীরে বৃদ্ধি পেল তাপমাত্রা, অবস্থা খানিকটা নিয়ন্ত্রণে এলো। রাতের মধ্যে তাপমাত্রা উঠে এলো 0-1 ডিগ্রি নিচে। 0-2 ডিগ্রি নিচে জল জমে বরফ হয় বলে আপাতত আর বরফের দেয়াল চাপে পিষ্ট হয়ে মরার ভয় রইল না। কিন্তু ভীষণ হয়ে উঠল শ্বাসকষ্ট। মাত্র 4 ঘনগজ বরফ খুললেই নটিলাস পথ পাবে। 27 মার্চ আমরা এমন অবস্থায় পৌঁছলাম। আরও 2 দিন দুরাত একটানা পুরো খাটলে হয়তো এই 4 গজ বরফের মধ্যে ছ্যাদা করা যাবে। কিন্তু বাতাস যে মোটেই নেই। বেলা 3টার সময় আমার চেতনা যেন বিলুপ্ত হয়ে এলো। অন্যদের অবস্থাও কিছু ভালো নয়, কিন্তু তার মধ্যেই পুরোদমে কাজ চলল। হাঁসফাঁস করে নিঃশ্বাস নিচ্ছি আমরা, ঘূর্ণিরোগাক্রান্তের মতো টলছি। প্রচণ্ড ব্যথায় মাথার ভিতরটা ছিঁড়ে পড়তে যাচ্ছে, কিন্তু তার মধ্যেই অনেকটা কাজ এগিয়ে গেছে আমাদের। আর মাত্র 2 গজ বরফ কাটতে হবে। 6 দিন হলো এভাবে বন্দী হয়ে আছি। ক্যাপ্টেন নিমোরও নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে, কিন্তু তিনি এমন অবিচল আছেন যে তাকে দেখে কিছুই বোঝার জো নেই। যখন আর অপেক্ষা করা সম্ভব না, তখন ক্যাপ্টেন নিমো মরিয়া হয়ে স্থির করলেন শেষ স্তরটুকু তিনি নটিলাসকে পূর্ণবেগে চালিয়ে বরফের দেয়াল ভেঙে চুরমার করে বেরিয়ে যাবেন। নটিলাসের জলাধারে জল ভরা হলো। ক্রমশ ভারী হয়ে উঠল নটিলাস। তারপরে প্রচণ্ড শব্দে বিস্ফোরকের মতো বরফের স্তর কাটিয়ে নটিলাস ডুবে গেল। পূর্ণ বেগে উত্তর দিকে ছুটে চলল নটিলাস। কিন্তু আর কতক্ষণ এভাবে থাকবে? আরও একটা দিন, পুরো একটা দিন। ততক্ষণ আমরা বেঁচে থাকতে পারবো? আমার আর হুঁশ ছিল না। আচ্ছনের মতো পড়ে আছি নটিলাসের সেলুনে। আর কোনসাইলো নেড তাদের জীবন বিপন্ন করে আমার নাকের কাছে ছোট্ট একটা অক্সিজেন টিউবের শেষ বাতাসটুকু ধরে আছে। মাত্র 20 ফুট বরফের তলা দিয়ে যাচ্ছিল তখন নটিলাস। হঠাৎ জাহাজের পেছন দিকটা হেলে পড়ল। মাথা উপর দিক করে মস্ত দুর্মুষের মতো প্রচণ্ড বেগে নটিলাস আছড়ে পড়ল বরফের ছাদে। তারপর একটু পিছিয়ে আবার সে আগের জায়গাতেই হাতুড়ির মতো ধাক্কা খেয়ে বরফ ভেঙে ছিটকে বেরিয়ে এলো নটিলাস। আর তখনই হু হু করে বাতাস ঢুকল ভেতরে। নটিলাসের ঢাকনা খুলে দেয়, খোলা হাওয়া এসে ঢুকছে বাঁধ ভাঙা বন্যার মতো। উত্তমাশা অন্তরীপ থেকে অ্যামাজন পর্যন্ত চঞ্চল নটিলাস ছুটে এসেছে, কিন্তু আমেরিকার উপকূলের কাছে যাচ্ছে না কখনোই। হয়তো তীরের কাছে যাওয়া বা উপকূলের জাহাজের মুখোমুখি পড়ার কোনো দৈব সুযোগ করে দেওয়াও ক্যাপ্টেন নিউমোর অভিপ্রেত নয়। 20 এপ্রিল বাহামার কাছ দিয়ে 700 ফ্যাদম জলের মধ্যে ছুটে চলছিল নটিলাস, আর তার বৈদ্যুতিক আলোয় কালো জল আলোকিত হয়ে উঠছিল। নেডল্যান্ড যখন আমাকে জানালায় ডেকে নিয়ে গেল তখন বেলা 11টা বাজে। দেখুন কি ভীষণ এক জানোয়ার! ভীষণই বটে, যেন কিংবদন্তির পাতা থেকে উঠে এসেছে সমুদ্রপৃষ্ঠের এই অষ্টবাহু ড্রাগন। অতিকায় এক অক্টোপাস, বোধহয় 32 ফিট হবে দৈর্ঘ্যে। প্রচণ্ড বেগে সে ছুটে আসছিল নটিলাসের দিকে। রোষে জ্বলে উঠেছে তার সবুজ চোখ। মাথা থেকেই বেরিয়েছে তার 8টি কদাকার ও ভয়ানক পাশ। কিলবিল করে জলে আছড়াচ্ছে। তার কঠিন চঞ্চুটা কেবলই খুলছে আর বন্ধ হচ্ছে, আর ধারালো দাঁতে সাজানো তার কঠিন জিভটি লকলক করে বেরিয়ে আসছে। অন্তত 50,000 পাউন্ড ওজন তো হবেই। ভীষণ রোষে মুহুর্মুহু বদলে যাচ্ছে তার গায়ের রং, এই ধূসর আবার পর মুহূর্তেই লালচে বাদামি। নটিলাসের উপস্থিতি যে তার প্রবল রাগের কারণ তা বুঝতে আমাদের দেরি হলো না। 8 হাতে সে জড়িয়ে ধরতে চাচ্ছে নটিলাসকে। কাচের ওপাশে বিষম রাগে সে প্রচণ্ডভাবে আছড়াচ্ছে তার অষ্টপাশ, আর ইস্পাতে মোড়া জাহাজকে কোনোভাবেই আঁকড়ে ধরতে পারছে না বলে আরও ক্রুদ্ধ হয়ে উঠছে প্রতি মুহূর্তে। ভাগ্যই আমাকে এই ভীষণ দানবের সম্মুখীন করে দিল। এই সুযোগ কিছুতেই নষ্ট করা উচিত হবে না। আমি ভয়কে জয় করে তাই কাগজ পেন্সিলে তার একটা ছবি আঁকতে বসে গেলাম। ততক্ষণে জানালার ওপাশে আরও কিছু সিন্ধু দানবের আবির্ভাব হয়েছে। যেন কোনো বিক্ষুব্ধ মিছিল করে তারা জলের এই নতুন জন্তুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে এলো। লোহার চাকায় তাদের চঞ্চুর মুহুর্মুহু আঘাত শোনা গেল। গুনে দেখি সংখ্যায় তারা 7। সবাই ক্ষিপ্তের মতো নটিলাসকে আক্রমণ করতে যাচ্ছে।
হঠাৎ থরথর করে কেঁপে উঠেই নটিলাস নিশ্চল হয়ে গেল। ইঞ্জিন খারাপ হয়ে গেল নাকি? আমি জিজ্ঞেস করলাম। বোধ হয় না, নেট বলল, কারণ নটিলাস তো ভেসেই আছে। ভেসে আছে বটে, কিন্তু এগুচ্ছে না, চাকা ঘুরছে না। পরক্ষণেই ফার্স্ট অফিসারকে নিয়ে ঘরে ঢুকলেন ক্যাপ্টেন নিমো। অত্যন্ত গম্ভীর এবং চিন্তাক্লিষ্ট তার মুখ। আমাদের দিকে দৃষ্টিপাত না করেই সোজা জানালার কাছে গিয়ে দাঁড়ালেন তিনি। সেই অক্টোপাসগুলোর দিকে তাকিয়ে তার সেই দুর্বোধ্য জটিল ভাষায় কতগুলো নির্দেশ দিলেন। তারপর জানালার উপর লোহার পর্দা ফেলে দেওয়া হলো। ফার্স্ট অফিসার ঘর থেকে বেরিয়ে গেলেন। মাঝখানে অনেকদিন ক্যাপ্টেন নিমোর সঙ্গে দেখা হয়নি। অত্যন্ত বিমর্ষ দেখালো তাকে, খানিকটা শোকগ্রস্ত। তখনও ভয়ঙ্কর বিপদটা সম্পর্কে সচেতন হইনি আমি। অনেকগুলি অক্টোপাস জড়ো হয়েছে দেখছি। হ্যাঁ প্রফেসর, এদের সঙ্গে হাতাহাতি লড়তে হবে আমাদের। হাতাহাতি? হ্যাঁ, কারণ ওদের সুরে পেঁচিয়ে গিয়ে নটিলাসের চাকা বন্ধ হয়ে গেছে। কিন্তু ওদের শরীর এত নরম যে আমার বৈদ্যুতিক গুলি কোনো কাজেই আসবে না, কারণ বাধা না পেলে, ধাক্কা না লাগলে ওইগুলি ফাটে না। কাজেই কুড়ুল দিয়ে লড়াই করতে হবে আমাদের। আর হারপুন? নেট যুদ্ধের সম্ভাবনায় লাফিয়ে উঠল। অবশ্য যদি আমার সম্পর্কে আপনার কোনো আপত্তি না থাকে। কোনো আপত্তি নেই মিস্টার ল্যান্ড। নটিলাস তখন জলের উপর ভেসে উঠেছে। নটিলাসের একটি মাল্লা বহির্দ্বার খুলে দিল। সঙ্গে সঙ্গে লোহার সিঁড়ি বেয়ে কিলবিল করে নেমে এলো একটা মস্ত সাপের মতো সুর, কিংবা তাকে হয়তো বাহুও বলা যায়। আর মাথার উপর আরও কতগুলো সুর দুলতে লাগলো। কুড়োলের একঘায়ে সেই ভয়ঙ্কর বাহুটা দুটুকরা করে দিলেন ক্যাপ্টেন নিমো। প্ল্যাটফর্মে উঠতে যাচ্ছি, এমন সময় ভীষণ কাণ্ড হলো। আচমকা একটা সুর নেমে এসে সিঁড়ির কাছে সেই মাল্লাকে পাকে পাকে পেঁচিয়ে নিয়ে এক হ্যাচকা টানে বাইরে তুলে নিয়ে গেল। চিৎকার করে উদ্যত কুঠার হাতে ক্যাপ্টেন নিমো তাকে অনুসরণ করলেন। আমরা পেছন পেছন উঠে এলাম। সে ভীষণ দৃশ্য ভাবলে এখনো গায়ে কাটা দেয়। সুরে পেঁচিয়ে সেই হতভাগ্য লোকটিকে শূন্যে দোলাচ্ছে সেই ভয়ঙ্কর অক্টোপাস, আর সেই অবস্থাতেই সে আতঙ্কে চেঁচিয়ে উঠছে, বাঁচাও বাঁচাও। ফ্রেঞ্চ ভাষায় সে আর্তনাদ শুনে আমি চমকে উঠলাম। নটিলাসে এতদিন তাহলে আমি ছাড়া আরও একজন ফ্রেঞ্চ ছিল। আজ মৃত্যু তার উদ্দেশ্যে থাবা বাড়িয়েছে। আটবাহুর ভীষণ বাঁধনে লোকটা হারিয়ে গেল। কে তাকে ওই মরণ আলিঙ্গন থেকে বাঁচাবে? ক্যাপ্টেন নিমো কুঠার তুলে লাফিয়ে পড়লেন অক্টোপাসটার উপরে। আরেকটা বাহু ছিন্ন করে দিল তার কুঠার। ফার্স্ট অফিসারটা তখন অন্য অক্টোপাসগুলির সঙ্গে প্রচণ্ড যুদ্ধ করে চলছেন। তিনজনে, নেড, কোনসাইল আর আমি পাগলের মতো কুঠার চালাচ্ছি। 7টা বাহু কেটে ফেলার পরেও শেষ বাহুটায় লোকটাকে শূন্যে তুলে ধরে নাড়াচ্ছে সেই সিন্ধু দানব। কিন্তু যেই ক্যাপ্টেন নিমো তার দিকে ছুটে গেলেন, অমনি তার পেটের থলি থেকে ঘন কালো রঙের একরকম কালি উগড়ে দিল। আমাদের চোখ যেন অন্ধ হয়ে গেল। যখন দৃষ্টি ফিরে পেলাম, তখন সে অক্টোপাস জলের তলায় পালিয়েছে, আর সে হতভাগ্য মাল্লাটির কোনো চিহ্নই নেই আশেপাশে। রাগে ক্ষোভে জ্ঞানশূন্যের মতো আমরা বাকি অক্টোপাসগুলোর উপর ঝাঁপিয়ে পড়লাম। সেই সর্পকুণ্ডলীর মতো বাহুগুলো ছিটকে পড়তে লাগলো কুঠারের ঘায়ে। রক্ত আর কালো কালির স্রোতে প্ল্যাটফর্ম ভেসে গেল। কিছুতেই যেন সেই ভীষণ সুরের অরণ্য ফুরায় না, যেন ছিন্ন বাহুমূল থেকেই নতুন বাহু গজাচ্ছে। নেডল্যান্ড তার হারপুন আমূল বসিয়ে দিচ্ছে অক্টোপাসগুলোর সবুজ চোখে। কিন্তু হঠাৎ একসময় একটা সুর তাকেও পেঁচিয়ে ধরল কঠোরভাবে। আতঙ্কে ও বিভীষিকায় যেন আমার বুক তখন ফেটে যাবে। কিন্তু ক্যাপ্টেন নিমোর কুঠার তড়িৎ বেগে দুটুকরা করে ফেলল সেই ভীষণ সুর, আর মৃত্যু পাশ থেকে বেরিয়ে এসে নেড তার হারপুন আমূল বসিয়ে দিল সেই অক্টোপাসের 3 হৃৎপিণ্ডে। শোধবোধ হলো, ক্যাপ্টেন নিমো বললেন নেডল্যান্ডকে। নেড কোনো কথা না বলে হারপুন চালাতে চালাতেই একটু নুয়ে তাকে অভিবাদন জানালো। কেউ যদি জিজ্ঞেস করে তোমার জীবনের ভয়ঙ্করতম 15 মিনিট কবে এসেছিল, তাহলে এই ভয়ঙ্কর যুদ্ধের কথাই বলবো আমি। 15 মিনিটের মধ্যেই সব তছনছ হয়ে গেল। অক্টোপাসগুলো বিধ্বস্ত হয়ে সমুদ্রে লাফিয়ে পড়ল, আর ঢেউয়ের মধ্যে মিলিয়ে গেল তাদের ছিন্ন দেহ। আর ক্যাপ্টেন নিমো রক্ত মেখে ঘেমে নিশ্চল দাঁড়িয়ে রইলেন প্ল্যাটফর্মে। যে সমুদ্র তার একজন অনুচরকে গিলে খেল, তার দিকে অপলক তাকিয়ে থাকতে থাকতে তার চোখ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়ল। ভিক্টর ইউগো ছাড়া আর কারো লেখনী বোধহয় 20 এপ্রিলের এই ভীষণ যুদ্ধের বর্ণনা দিতে অক্ষম। অন্তত আমি যে যা ঘটেছিল তার কিছুই ফুটিয়ে তুলতে পারিনি, তা খুব ভালো করে জানি। আর ক্যাপ্টেন নিমোর বিষাদ, বিলাপ ও অস্থিরতা ফোটাবার ক্ষমতাও কবি ছাড়া আর কারোই নেই। আর সেই কবিকেও নিশ্চয়ই মহাকবি ইয়োগোর মতোই নিপুণ হতে হবে। ইতিমধ্যে আমেরিকার সাগর ছাড়িয়ে এসেছে নটিলাস। ইউরোপের উপকূল ধরেই চলেছি আমরা এখন। নটিলাস কখনো জলের উপর ভেসে উঠে, কখনো ডুব দিয়ে অনেক দূর অব্দি যায়। 1 জুন নটিলাস তখন ভেসে চলছে। এমন সময় হঠাৎ যেন গুম গুম করে মেঘ ডেকে উঠল। স্বচ্ছ নীলাকাশে মেঘের লেশ মাত্র নেই। তাহলে শব্দ কিসের?
নেড, কোনসাইল আর আমি তখন প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম। হঠাৎ পূব দিকে তাকাতে দেখি মস্ত একটা কলের জাহাজ পূর্ণ বেগে আমাদের দিকে আসছে। কয়েক মাইল দূর দিয়েও দেখা গেল তার চিমনি দুটি দিয়ে ভলকে ভলকে কালো ধোঁয়া বেরিয়ে আসছে। কিসের শব্দ হলো নেড? আমি জিজ্ঞেস করলাম। কামানের। কিসের জাহাজ ওটা জানো? দূর থেকে তো যুদ্ধজাহাজ বলেই মনে হচ্ছে, বোধহয় আমাদের ডুবিয়ে দিতে চায়। এই জঘন্য নটিলাসকে যদি ওরা জখম করতে পারে আমার কোনো ক্ষোভ নেই। কোন দেশের জাহাজ বুঝতে পারছো? ভুরু কুচকে একটু তাকিয়ে নেট বলল, কোনো নিশান তো দেখতে পাচ্ছি না, কোন দেশের জাহাজ বলা মুশকিল। জাহাজটা ক্রমশ কাছে এগিয়ে আসছে, বেশ দ্রুত তার গতি, কিন্তু তবু কোনো নিশানেরই হদিশ পাওয়া গেল না। নেট বলে উঠল, নটিলাসের 1 মাইল দূরে দিয়ে গেলেও আমি সাঁতরে গিয়ে উঠবো জাহাজটায়। আপনাদেরও সেটা করার পরামর্শই দিচ্ছি। আমি কোনো উত্তর দেওয়ার আগেই জাহাজের গোলের কাছে খানিকটা সাদা ধোঁয়া জেগে উঠল। পরক্ষণেই নটিলাসের পাশের জলে কি একটা যেন বিপুল শব্দে আছড়ে পড়ল। বিস্ফোরণের শব্দটা কানে এলো তারপরেই। কি সাংঘাতিক, ওরা যে আমাদের দিকে কেমন দেখছে। ভালোই তো, তাহলে আমাদের দেখতে পেয়েছে। জাহাজ ডুবির পর ভেলায় ভাসছি বলে ভুল করেনি। এই মস্ত তিমিঙ্গিলকে দেখে তারা কামান দেখছে। নেট ভুল বলেনি, সত্যি এতদিনে সারা জগৎ নিশ্চয়ই এই ডুবোজাহাজের কথা জেনে গেছে। আব্রাহাম লিঙ্কন থেকে নেট যে হারপুন ছুঁড়েছিল তা যে নটিলাসের ইস্পাতের খোল ভেদ করতে পারেনি, তা দেখেই ক্যাপ্টেন ফ্যারাগুট নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিসের পেছনে তিনি ছুটছিলেন। পৃথিবীর সমস্ত দেশের যুদ্ধজাহাজ নিশ্চয়ই এতদিনে এই অদ্ভুত ডুবোজাহাজটার খোঁজে হন্যে হয়ে উঠেছে। আমাদের চারপাশে তখন বৃষ্টির মতো কামানের গোলা এসে পড়ছে। এখনও বেশ দূরে আছে বলেই কোনো গোলাই নটিলাসের গায়ে এসে পড়ছে না। কিন্তু আশ্চর্য, গোলার শব্দ শুনেও নটিলাসের লোকজনরা কোনো কৌতূহল প্রকাশ করছে না। ক্যাপ্টেন নিমোই বা করছেন কি? নেট চেঁচিয়ে উঠল, এই সুযোগে নটিলাস থেকে পালাতেই হবে আমাদের। আসুন ওদেরকে সংকেত দিই, হয়তো ওরা বুঝতে পারবে যে আমরা নির্বিরোধী সৎ মানুষ। বলে পকেট থেকে রুমাল বের করে নেড নাড়তে যাবে, এমন সময় কার কঠিন হাতের ধাক্কায় নেডের মতো পালানো ছিটকে পড়ল প্ল্যাটফর্মে। পাষণ্ড, বাজের মতো ফেটে পড়লেন ক্যাপ্টেন নিমো। তুমি কি চাও যে নটিলাসের খড়গ দিয়ে ওই জাহাজটাকে এফোর করার আগে আমি তোমাকেই গেঁথে ফেলি? সেই কণ্ঠস্বর যত না ভীষণ, তার চেয়েও ভীষণ তার দেহচ্ছবি। রক্তহীন সাদা তার মুখ, চোখের তারা দুটো মশালের মতো উজ্জ্বল। নেডের কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে গর্জন করে উঠলেন তিনি। তারপর তাকে ছেড়ে দিয়ে ওই জাহাজকে উদ্দেশ্য করে মেঘের মতো গর্জে উঠলেন ক্যাপ্টেন নিমো। তুমি তাহলে জানো আমি কে? তুমি তাহলে জানো নটিলাস কোন অভিশপ্ত জাতির জাহাজ? তোমাকে চিনতে আমার দেরি হয়নি। তোমার পতাকা না দেখেও আমি তোমাকে চিনি। কিন্তু এই দেখো আমার নিশান, তোমাকে আজ দেখাই। বলেই তিনি উত্তর মেরুতে যে নিশান উড়িয়েছিলেন ঠিক তেমন একটি কালো নিশান উড়িয়ে দিলেন নটিলাসের উপর। বোধহয় তার কথার উত্তরেই নটিলাসের হালের উপর দারুণ শব্দে একটা গোলা এসে পড়ল। পড়েই ছিটকে তার পাশ দিয়ে সমুদ্রের জলে আছড়ে পড়ল। কাঁধ ঝাঁকালেন ক্যাপ্টেন নেমো। আমার দিকে তাকিয়ে ফিরে বললেন, নিচে যান আপনি, সঙ্গীতদের নিয়ে নিচে চলে যান। আপনি কি জাহাজটাকে আক্রমণ করবেন ক্যাপ্টেন? আমি চেঁচিয়ে উঠলাম। আক্রমণ নয়, ওকে ডুবিয়ে দেব। না না, তা করবেন না। করবই। এ সম্বন্ধে আপনাকে কোনো মতামত দিতে হবে না। যা আপনার কোনোদিনই দেখার কথা না, নিয়তি আজ তারই মুখোমুখি করেছে আপনাকে। আক্রমণ ওরা করেছে, প্রত্যুত্তর হবে ভয়ঙ্কর। নিচে চলে যান। কোন দেশের জাহাজ ওটা? কোথাকার? আপনি জানেন না? আরও ভালো। অন্তত জাহাজটা কোন দেশের এই রহস্য আপনার কাছে অজ্ঞাত থেকে যাবে। নিচে যান। এই আদেশ মান্য না করার উপায় ছিল না। ততক্ষণে নটিলাসের আরও 15টি মাল্লা এসে ক্যাপ্টেন নেমোকে ঘিরে দাঁড়িয়েছে। সেই ধাবমান জাহাজটির দিকে একই রকম প্রতিহিংসা নিয়ে অপলকে তাকিয়েছে তারা। কোনো পরম ঘৃণা আর রোষে তারা যেন অগ্নিশিখার মতো জ্বলছে প্রত্যেকে। নিচে নামতে নামতে শুনলাম আরও একটি গোলা এসে আছড়ে পড়ল নটিলাসের উপর। আর সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন নেমো রোষে গর্জন করে উঠলেন, আরও হানো তোমার গলা, আরও, যত পারো নষ্ট করো তোমার ব্যর্থ গলা। কিন্তু এটা জেনে রেখো, নটিলাসের খড়গকে এড়াবার ক্ষমতা তোমাদের নেই। আর সহ্য হলো না, ছুটে এলাম আমার ঘরে। নটিলাসের গতি বৃদ্ধি পেল। বোঝা গেল নটিলাস কামানের পাল্লা থেকে দূরে সরে যাচ্ছে। ওই যুদ্ধজাহাজ হন্যে হয়ে ঘুরুক নটিলাসের পেছনে। তারপর নটিলাস একসময় তার অমোঘ উত্তর দেবে। প্রচণ্ড সেই উত্তর চুরমার করে ফেলবে ওই জাহাজ। এই পরিণতি অনিবার্য, আমি জানি। ক্যাপ্টেন নেমো যেন আদিম দেবতাদের মতো গর্জন করে উঠছেন এখন। কোনো বন্য দেবতা। চরম তার রোষ যখন খড়গের মতো নামে তখন নিস্তার নেই। তার চোখ জ্বলে উঠেছে, আর তাই দেখি আমি বুঝেছি, প্রকৃতির আদি শক্তিগুলি যখন জ্বলে উঠে, বাজ বরুণ আগুন যখন ক্ষিপ্ত হয়ে ওঠে, তখন কে তাদের ঠেকাবার সাধ্য রাখে?
এই উন্মাদ জাহাজ ছেড়ে পালাতেই হবে আমাকে। এতদিন নেডের প্রস্তাব আমার সম্পূর্ণ মনোপুত হয়নি, কিন্তু এখন আর কোনো সংশয় নেই। আর সঙ্গে সঙ্গে কানে এলো জলাধারে জল ঢোকার শব্দ। নটিলাস ডুব দিচ্ছে। আক্রমণটা তাহলে জলের তলা থেকেই হবে। রাতের অন্ধকারে নটিলাসের খড়গ আক্ষরিকভাবে এফুর ওফুর করে দেবে ওই জাহাজকে। হঠাৎ অনুভব করলাম নটিলাস যেন পাগল হয়ে উঠল। প্রচণ্ড হয়ে উঠল তার গতিবেগ। থরথর করে কেঁপে উঠল সমস্ত জাহাজ। তারপর ছোট্ট একটা ঝাঁকুনি লাগলো শুধু, আর কিছু নয়। উন্মাদের মতো সেলুনে গিয়ে ঢুকলাম। গিয়ে দেখি জানালার পাশে ক্যাপ্টেন নিমো দাঁড়িয়ে আছেন, একা, গম্ভীর, নিশ্চুপ, অদ্ভুত, দুর্ভেদ্য আর বিষণ্ণ। তাকিয়ে দেখছেন কেমন করে অত বড় যুদ্ধ জাহাজটা ডুবে যাচ্ছে সমুদ্রের জলে। আস্তে ডুবছে জাহাজটা, একটু একটু করে জল ঢুকছে তার পাটাতনে। তারপরে মস্ত একটা বিস্ফোরণে গোটা পাটাতনটা চৌচির হয়ে উড়ে গেল। তারপর জাহাজটা দ্রুত নেমে এলো সাগরতলে। আর্ত মানুষ, সমরসজ্জা, মস্ত হাল, ঘূর্ণমান চাকা, সব তলিয়ে গেল অথই জলে, যেখানে সিন্ধুতলের বালি তাদের জন্য সমাধি রচনা করে অপেক্ষা করে আছে। ক্যাপ্টেন নিমোর দিকে চোখ ফিরিয়ে দেখি অকম্পিত তিনি লক্ষ্য করলেন সব কিছু। যখন সব শেষ হয়ে গেল, নিজের সেই সন্ন্যাসীর ঘরে গিয়ে ঢুকলেন তিনি। দেয়ালে সারি সারি ঝুলছে চিরযুগের বীরপুরুষদের ছবি, আর তারই তলার আরও একটা ছবির তলায় দুই হাত প্রসারিত করে আর্ত মানুষের মতো নতজানু হয়ে বসে পড়লেন তিনি। ছবির ফ্রেমের মধ্যে থেকে এক তরুণী মহিলা আর দুটি ছেলে মেয়ে অপলকে তাকিয়ে তাকিয়ে যেন দেখল এই মস্ত মানুষটির দেহ কোনো প্রবল কান্নার বেগে বারে বারে দুলে উঠল। ঝপঝপ করে বন্ধ হয়ে গেল সবগুলি জানালা। নটিলাসের ভেতরটা অন্ধকার আর থমথমে। পাগলের মতো এই ভয়ঙ্কর পাতাল ছেড়ে ছুটে পালাচ্ছে নটিলাস, কিন্তু বিবেকের হাত থেকে সে পালাবে কোথায়? খ্যাপা জানোয়ারের মতো কখনো ভেসে ওঠে, কখনো ডুব দেয়, আর সারাক্ষণ প্রচণ্ড গতিতে ছুটে চলে, যেন অমোঘ বিবেকের দংশন এড়িয়ে পালাতে যাচ্ছে কোনো আর্ত ব্যর্থ ব্যাকুল মানুষ। এক এক করে 20 দিন কেটে গেল একইভাবে। দিন নেই, রাত নেই, শুধু এক ভয়ঙ্কর গতি। কারো দেখা মেলে না। আমরা 3 ভাগ্যাহত যাত্রী শুকনো মুখে বসে থাকি, আর রাতের বেলায় শুনি পাগল অর্গানের আর্ত কলরোল। সময় নেই, অসময় নেই, ঝমঝম করে কেবল আর্ত হৃৎপিণ্ডের মতো কাঁদে অর্গান, যেন কোনো শনিতে পাওয়া দিন রাত নিয়ে হানা দিয়েছে এখানে। আর নয়, পালাতেই হবে। স্বপ্নের ঘোরে শুনিনি কথাটা। ধর্মর করে উঠে বসে দেখি নেড আমার উপর ঝুঁকে পড়ে ফিসফিস করে বলছে, আর নয়, পালাতেই হবে, এবং আজ রাতেই। কখন? আস্তে করে জিজ্ঞেস করলাম। রাতে। ওরা পাহারা সরিয়ে নিয়েছে, অথচ ডাঙা এখান থেকে কাছেই। কুয়াশার মধ্যে ঝাপসা দেখতে পেয়েছি আমি, কয়েক মাইল দূরে কালো তীরের রেখা। তাই হবে, আজ রাতেই পালাবো। নটিলাস তখন স্ক্যান্ডিনেভিয়ার উপকূল ধরে যাচ্ছে। সারাদিন ধরে আমি শেষবার ঘুরে বেড়ালাম নটিলাসের ঘরে ঘরে। তার গ্রন্থাগার, সংগ্রহশালা, রত্নগৃহ সমস্তই 10 মাসের স্মৃতিতে ভরে আছে। আমার দিনলিপিতে প্রতিদিনের কথা লেখা আছে, কিন্তু তবু কেমন অদ্ভুত ঘোরের মধ্যে সারাদিন কেটে গেল। রাতে খাবার সময় নেট চুপি চুপি জানিয়ে দিল যে 10:30টায় চাঁদ উঠবে, তার আগেই অন্ধকার থাকতে থাকতে পালাতে হবে আমাদের। আর রাতের অন্ধকারেই আবার কোন অফুরন্ত কান্নার প্রশ্রবণ খুলে গেল। বেজে উঠল বিষণ্ণ অর্গান। সর্বনাশ! ক্যাপ্টেন নিমো সেলুনে আছেন এখন, অথচ ওখান দিয়ে যে আমাকে যেতে হবে। ভয় করি আমি তাকে। তার মুখোমুখি দাঁড়ালে আমি দুর্বল হয়ে যাব। এই আর্ত মানুষটিকে ছেড়ে তাহলে আর আমাকে পালানো হবে না। সেলুনের ভিতর সন্তর্পণে তাকিয়ে দেখি মিশমিশে অন্ধকারে ভূতের মতো বসে আছেন তিনি অর্গানে। ঝমঝম করে সেই আর্তক্রন্দনের মধ্যে দিয়ে কোন এক তৃতীয় ভুবন হাতড়ে বেড়াচ্ছেন তিনি। আস্তে আস্তে সেলুন পেরিয়ে এলাম আমি, পা টিপে টিপে সন্তর্পণে। লাইব্রেরি খুলে বেরিয়ে পড়ব, এমন সময় ক্যাপ্টেন নিমোর বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কে যেন আমাকে পেরেক ঠুকে আটকে দিল সেখানে। দেখলাম উঠে দাঁড়ালেন তিনি আস্তে, নিঃশব্দে। বুকের উপর 2 হাত ভাঁজ করে প্রেতের মতো এগিয়ে গেলেন তিনি, আর তার আর্ত হৃদয় চিরে এই কটি যন্ত্রণাহত কথা বেরিয়ে এলো। ও গড! যথেষ্ট, যথেষ্ট, আর নয়। মরিয়া হয়ে লাইব্রেরির মধ্যে দিয়ে ছুটে গিয়ে কয়েক লাফের সিঁড়ি টপকে প্ল্যাটফর্মে উঠে গেলাম। সেখানে নৌকার মধ্যে হামাগুড়ি দিয়ে ঢুকে পড়তেই দেখলাম নেড আর কনসাইলো আগে থেকে এসে বসে আছে। আমার চেতনা তখনও আচ্ছন্ন। সেই অনুতপ্ত কথা কটি এখনও যেন গুমড়ে উঠছে আমার 2 কানে। শিগগির বেরিয়ে পড়ো, এক্ষুনি, রুদ্ধশ্বাসে বলে উঠলাম আমি। নেড হালে বসল, আর কনসাইল আংটা খুলে দিল সন্তর্পণে। আর তক্ষুনি এক দারুণ কোলাহল উঠল জাহাজে। তবে করে জেনে ফেলেছে যে আমরা পালাচ্ছি। নেড আমার হাতে একটা ছোড়া গুজে দিল, আর তখনই প্রবল শোরগোল কানে এলো, মেলস্ট্রোম, মেলস্ট্রোম! কি সর্বনাশ! মেলস্ট্রোম!
আতঙ্কে আমার সারা শরীর হিম হয়ে এলো। শেষকালে নরওয়ের উপকূলের সেই ভীষণ ঘূর্ণিপাকে এসে পড়লাম, যার হাত থেকে কিনা মস্ত জাহাজেরাও রেহাই পায় না। কিন্তু পরক্ষণে বো করে ঘুরপাক খেয়ে ছুটে বেরিয়ে গেল নৌকাটা, আর লোহার ফ্রেমে দারুণভাবে ঘা খেয়ে আমি আর্তনাদ করে জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। চেতনা যখন ফিরে এলো, নরওয়ের উপকূলের এক জেলের গৃহে আমি। চোখ খুলে তাকিয়ে দেখি নেড আর কোনসাইল উদ্বিগ্নভাবে আমার দিকে ঝুঁকে আছে। কি করে যে সেই রাতে ভীষণ ঘূর্ণিপাকের হাত থেকে রেহাই পেয়েছি আমরা কেউই জানি না। লোডোফোন আইল্যান্ডের এক জেলের গৃহে বসে 2 মাস ধরে ফ্রান্সকে আমি জাহাজের প্রতীক্ষা করতে করতে এই 10 মাস জোড়া অভিজ্ঞতার কাহিনী লিখে ফেললাম। এখানে একটি কথাও নেই যা অতিরঞ্জিত কি বিকৃত কিংবা অলিক কল্পনা, বরং কিছু কিছু ক্ষেত্রে কম বলাই হয়েছে শেষ পর্যন্ত। কিন্তু নটিলাসের কথা আমি কিছুতেই ভুলতে পারি না। বারে বারে ওই অদ্ভুত ডুবোজাহাজটি হানা দেয় আমার মনের মধ্যে। নটিলাসের কি হলো? মেলস্ট্রোমের ওই ভীষণ মরণ আলিঙ্গন থেকে সে কি বেরিয়ে যেতে পেরেছে? আর ক্যাপ্টেন নিমো, তিনি কি এখনও বেঁচে আছেন? এখনও কি তার প্রচণ্ড আর আর্তহৃদয় নিয়ে প্রতিহিংসার সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন? নাকি আবর্তমান সিন্ধু জলের অবিরাম ঢেউ তার অন্তঃকরণ থেকে ঘৃণা আর রোষ মুছে দিয়ে তাকে শুদ্ধ সুন্দর ও মহান করে দিয়ে গেছে? কে তিনি? কোন দেশের মানুষ? কি তার পুরো নাম? এসব তথ্য কি কোনোদিনই জানতে পারবো আমি? জানি না। আমি শুধু সেই আত্মপ্রবল শুদ্ধ মানুষটির জন্য প্রার্থনা করতে পারি। আমার বাড়ির সামনে দিয়ে বেলাভূমি দেখা যায়, সেখানে একের পর এক ঢেউ ভেঙে পড়ে বারে বারে। তাদের সেই অবিরাম ও ছন্দময় স্পন্দনের মধ্যেও হয়তো সেই একই প্রার্থনা বেজে বেজে ওঠে। গল্পকথন বাই কল্লোল চ্যানেল আপনারা এতক্ষণ শুনছিলেন জুল ভার্নের 20,000 লিগস আন্ডার দ্য সি এর শেষ পর্ব। আপনারা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং আমাদের ভিডিওগুলো লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে যদি ভালো লেগে থাকে, আর কমেন্টে জানান আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ, ভালো থাকুন।